This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা, আমি ঠোটকাটা। কাউকে রেয়াত করি না, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে আমার গলা কাঁপে না। আজ শুরুতেই একটা ছবি দেখানোর লোভ কিছুতেই সামলাতে পারছি না। নেতারা ঘুরছেন আর পুলিশ ছুটছে। আজকে নেত্রীর আদেশ অনুযায়ী যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত। ফিরাদ হাকিম তিনি নিজে রয়েছেন এবং হাতে দেখতে পাচ্ছ যে ভোটার তালিকায় ভোটার লিস্টটা মিলিয়ে ভালো আছেন তো? পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনোদিন আদৌ ছিলেন কি না। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না। দেখলেন পুলিশ কেমন পরিমরি ছুটছে, আতিপাতি করে খুঁজছে। দেখলেন তো, রাস্তায় রাস্তায় ছুটছে পুলিশ, জঙ্গলে ছুটছে, ছুটতে ছুটতে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, একজনকে ধরতে গিয়েছিল পুলিশ উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুর গ্রামে। তারপর কি হলো? ধস্তাধস্তি করে পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যান এলাকার লোক। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী নিয়ে পৌঁছন চোপড়া থানার আইসি সুরজ থাপা। শুরু হয় পুলিশের দৌড়। পুলিশের এই প্রাণপণ ছোটাছুটি দেখতে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সেই কথাটা খুব মনে পড়ে গেল আমার। কি বলুন তো সেই কথাটা? যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। ডিজি সাহেব কিন্তু কথা রেখেছিলেন। 15ই জানুয়ারি আদালত থেকে ফেরার পথে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় গুলি চালিয়ে 2 পুলিশকর্মীকে জখম করে চম্পট হয়ে যায় এক বিচারাধীন বন্দী। ঠিক তার 2 দিন পর পুলিশের এনকাউন্টারে মারা যায় চম্পট দেওয়া সাজ্জাক আলম। কিন্তু তাতে কি হলো? সেই উত্তর দিনাজপুরের চোপড়ার কালকাপুর গ্রামে পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন এলাকার বাসিন্দারা। এবার কি একটা চালালে 4টের কথা বলবেন? আর কে বলতে কাকে বোঝাচ্ছি বলুন তো? শর্ট ফর্মে বললাম, মানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশ ধরেছিল মুজিবুর রহমানকে, এলাকার দাপুটে তৃণমূল নেতা, প্রাক্তন পঞ্চায়েত সদস্য। পুলিশের শাসন চলে না, সেখানে হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমান যেভাবে পুলিশকে বলে দেয় এটা করতে হবে এটা করতে হবে, আজকের ডেটে হয়তো বা পুলিশ এটা শোনেনি। আমি ওখানকার কয়েকজন ফোন করে বলছিল যে আমরা পুলিশের কাছে ওয়ারেন্ট চেয়েছিলাম, বা ও কোনো ক্রিমিনালও ছিল না, ও গেলবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল। তো ওয়ারেন্ট নাই, পুলিশ এসে ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, এই করছে, আসামিকে ধরবে, এই নিয়ে পুলিশের সঙ্গে বর্ষা হয়েছে। এদেরকে আমি বকাবকি করলাম
যে পুলিশ যখন নির্দোষ ছিল, পুলিশ নিয়ে যাচ্ছিল, থানা থেকে নিয়ে আসা হতো, পুলিশের সঙ্গে হাতাহাতি করার কি দরকার ছিল? পুলিশ কেন ধরতে গেল? বা কোনো সিঙ্গেলে কোনো খবর টবর থাকতে পারে, তো ওইভাবে এদেরকে বললেই পুলিশ নিয়ে যেতে পারতো। পুলিশও এদের দোকান ঘর দুয়ার ভাঙচুর করেছে, তখন গ্রামবাসীরা আর কি খেপে গেছে। তার মানে আপনি বলছেন যাকে ধরার জন্য পুলিশ গেছিল সেই মুজিবুর রহমান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কেস নাই, কোনো কিছু নাই। মানে আপনি ক্লিন চিট দিচ্ছেন এবং পুলিশ অত্যাচার করেছে? পুলিশ দোকান ভাঙচুর করেছে, ঘর দুয়ার ভাঙচুর করেছে, গ্রামবাসীদের কোথায় আর কি আমি যেটা জানলাম। যা বাবা, এমএলএ সাহেব তো উল্টো কথা বলছেন। তিনি ক্লিন চিট দিচ্ছেন, তিনি বলছেন নির্দোষ মুজিবুরকে ধরতে গিয়ে গ্রামের লোকের দোকান বাড়ি ভাঙচুর করেছে পুলিশই। এরপরও ডিজি বলবেন একটার পাল্টা চারটের কথা। যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। পুলিশ কালকাপুরে মুজিবুরের বাড়ি থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু ধারালো অস্ত্র এবং তীরধনুক উদ্ধার করেছে। তার মানে আপনি বলছেন যাকে ধরার জন্য পুলিশ গেছিল সেই মুজিবুর রহমান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কেস নাই, কোনো কিছু নাই। এমএলএ বলছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মুজিবুর খুব ভালো ছেলে। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর দলবল নিয়ে পাশের গ্রামে পৌঁছে যায় মুজিবুর। আসলে আশ্রয় নিতে গিয়েছিল সে। ওই গ্রামের লোকেরা বাধা দিলে এমএলএর কোট আনকোট ভালো ছেলের দলবল গুলিও চালায়। হ্যাঁ, গুলির খোল পাওয়া গিয়েছে, গ্রামবাসীরাই দেখিয়েছেন আমাদের। তৃণমূলের অঞ্চল সভাপতি কি বলছেন শুনুন তো এই ভালো ছেলেকে নিয়ে। ওই এলাকার যেখানে ঘটনা ঘটেছিল সেখান থেকে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কার্যত তার অনুগামীরা যখন মুজিবুরকে নিয়ে পাশের গ্রামে ধুলিগাঁওতে যায়, তখন সেই সময় কিন্তু ধুলিগাঁওতে গা ঢাকা দিয়ে দেওয়ার চেষ্টা করে, আশ্রয় নেওয়ার চেষ্টা করে। ওখানে কিছু লোক সামানপত্র এদিকে আসছিল, তো আমাদের কাকা আছে ওখানে বসেছিল, ওকে বলছে যে এদিকে আসবেন না, তুমি অন্যদিকে চলে যাও, তোমরা এদিকে আসলে পুলিশ আমার গ্রামে আসতে পারে, এদিকে এসো না। তো বলছে তোরা বেশি কথা বলবে না, তো তোর ঘর বাড়ি জ্বলিয়ে দিব, আগুন লাগাই দিব। তো বলছে আমাদের কেন জ্বালাই দিবা, তোমাদের আমার ঢুকতে দিব না, তোমাদের ঢুকতে দিবে না। তারপরে গালিগুতা করতে দেয়, সেখানে আমি গেলাম, আমি ওকে বললাম ভাই কেন ঝগড়া লাভ না, তো তার অন্য গ্রাম অন্য গ্রামের আমার পঞ্চায়েত আলাদা, আপনার পঞ্চায়েত আলাদা, আপনি চলে যান, আমরা এখানে ঢুকতে দিব না, ঝামেলা করে লাভ নাই। তা আমি পাঠাই দিলাম। তারপরে একটা অন্য ছেলে আসে, তোর মায়ের দুধ খাচ্ছি, একটু আগে আই, তারপরে একটু আগে যা আবার ফাইটিং করা শুরু করে দিয়েছি। 5 রাউন্ড করছে। মুজিবুর সহ তার অনুগামীরা কিন্তু ওই এলাকায় গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি করতে করতে কিন্তু ঘটনাস্থল এলাকা কিন্তু ছাড়ে। এই ঘটনা কিন্তু প্রকাশ্যে আসার পরে পুলিশ সেখানে অভিযান চালায় এবং সমস্তটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কার্যত এলাকার বাসিন্দারা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারাও কিন্তু বলছেন যে এই মুজিবুর রহমান সে কিন্তু অভিযুক্ত। একজন মেম্বার মুজিবুলের বাড়িতে রেড হয়, পুরাতন মেম্বার, এস মেম্বার যেটাকে বলে, ওখান থেকে ওরা যখন পুলিশ ঢুকে তারপরে ওরা ভাগে আসে এইদিকে, তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে, তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে, সেই জন্য করেনি, কয়েক রাউন্ড ফায়ার করেছে। তার মানে আপনি বলছেন যাকে ধরার জন্য পুলিশ গেছিল সেই মুজিবুর রহমান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কেস নাই, কোনো কিছু নাই। আমি যদি নির্দোষ নাই, আমার বাড়িতে কোনো পুলিশ ঢুকতে পারে না। তো বিধায়ক সাহেব বলছে যে ওর কোনো কসুর নাই, কোনো দোষী নাই, তা কিভাবে ঢুকছে? কোনো কেস নাই, কোনো কিছু নাই। তো ওটা তো বিধায়ক সাহেবই বলবে না। বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে, ওর পক্ষ হয়ে কথা বলবে, সাধারণ জনগণের কথা ওরা না শুনে একজন ক্রিমিনালের ওকে শরণ দিচ্ছে, এটা বড় দুঃখের বিষয় আর কি। পুলিশ সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে এই মুজিবুরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক অস্ত্র কারবার করতো, এরকম ধরনের বিভিন্ন রকম অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। ধরনের কেস থাকতে পারে, যদি থেকে থাকে তো বলে দিত যে ওয়ারেন্ট আছে বা এই কেস ছিল, গ্রামবাসীরা ক্ষিপ্ত হতো না। দল কোনোদিনই কোনোভাবেই সমর্থন করে না পুলিশের উপর আক্রমণ, যে কোনো আক্রমণের সমর্থন করে না। তার মানে আপনি বলছেন যাকে ধরার জন্য পুলিশ গেছিল সেই মুজিবুর রহমান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো কেস নাই, কোনো কিছু নাই। মানে আপনি ক্লিন চিট দিচ্ছেন এবং পুলিশ অত্যাচার করেছে। পুলিশ দোকান ভাঙচুর করেছে, ঘর দুয়ার ভাঙচুর করেছে, গ্রামবাসীদের কোথায় আর কি আমি যেটা জানলাম। সত্যি এই দলে না
ভরপুর গণতন্ত্র আছে। একজন নেতা একটাই বিষয়ের ওপর বিভিন্ন রকম বয়ান বা ভার্সন দেন। শোনালাম আপনাদের। তৃণমূলের অঞ্চল সভাপতি বলছেন তৃণমূলের এমএলএ ক্রিমিনালকে মদত যোগাচ্ছেন, আর জেলা সভাপতি বলছেন দল পুলিশের ওপর হামলাকে একেবারে কদাচিৎ সমর্থন করে না। এমএলএ সাহেব কিন্তু বুক ফুলিয়ে বলছেন মুজিবুর নির্দোষ, উল্টে দোষ চাপাচ্ছেন পুলিশের ঘাড়েই। এরপর কি রাজ্যের ডিজি অর্থাৎ রাজ্য পুলিশের সর্বময় কর্তা সেই কথাটা আবার বলতে পারবেন? যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। পুলিশের বড় কর্তাদের তরফ থেকে গ্রিন সিগন্যাল কিন্তু একটা ছিল, কারণ পুলিশ লাঠি আর বন্দুক নিয়ে তুলকালাম অভিযান চালিয়েছে ওই এলাকায়। ভয়ে কেউ পুকুরে ঝাঁপ মেরেছে, 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায়। মজিবুর রহমান কে হয়? মজিবুর রহমান বস্তিওয়ালা, তো ওনাকে আটকাতে পুলিশের কাছে বাধা কেন দিয়েছিলেন? পুলিশকে কেন মারলেন আপনারা? পুলিশকে কেন মারলেন? পুলিশকে কেন মারলেন? কে বলেছিল মারতে? মজিবুরকে কোনো নেতা কোন দল করে? ও কে মারতে বলেছিল? বলো বলো কি করে? পুলিশকে মারছিলেন? পুলিশকে কেন মারছিলেন? পুলিশকে কেন মারছিলেন? কেন মারছিলেন? কেন ধরলো আপনাদের না করলে? ভাই পুলিশকে কেন মারছিলে? কেন 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 চিনাই নিচ্ছিল কেন? বলো ভাই, বলো কেন মারধর করলো তোমরা? চিনাই নিলেন দাদা লোকটাকে? আমরা জানি না কেন মারলেন? পুলিশকে কেন মারলেন? মজিবুর কে হবে? মজিবুর রহমান কে হবে? ও অন্য গ্রামে, আমরা কেন মারলেন পুলিশকে? আপনাকে ধরছে কেন? আমি দোকান করছিলাম স্যার। হ্যাঁ, দোকান করছিলাম। দোকানে ছিলাম, আমার পানের দোকান করছিলাম আমি। হ্যাঁ, পানের দোকান আমাকে স্যার বললো যে দোকানগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করে আমি কিন্তু খালি বাইরে খালি যাই, যখন সামানগুলো খালি রাখছি উনি আমাকে কিন্তু মারধর করে নিয়েছে। পুলিশ মানে তো আপনারা পুলিশকে মারছিলেন নাকি? আমাকে না, আমি দোকান করছিলাম স্যার, আমার তো পেশার, আমি দোকান করছিলাম। কারা মারছিল পুলিশকে? এই মুজিবুরকে যে ধরতে গেছিল, পুলিশকে মারলো কারা? আমি দোকানে ছিলাম, আমি বলতে পারবো না স্যার। মুজিবুর কি কাজ করতো বলেন তো? আগে মেম্বার ছিল স্যার। আর এখন কি করে? এখন বসে আছে। এখন বসে আছে, কিছু করে না? অবশ্য ইদানিং বিশেষ করে বলতে গেলে এই জমানায় পুলিশের মার খাওয়াটা প্রায় গা সওয়া হয়ে গেছে। জানুয়ারির 28 তারিখ সিউড়ির মিনি স্টিলে দুজন অস্ত্র হাতে ঢোকার চেষ্টা করেছিল, তাদের হাতে নাতে ধরে ফেলেন একদল গ্রামবাসী। ঘটনাস্থলে পুলিশ গেলে আরেক দল গ্রামবাসী তাদের উপর চড়াও হয়, চলতে থাকে টানা হ্যাঁচড়া। সিউড়ি থানার আইসির কলার টেনে ধরে থাকে একজন কোট আনকোট ক্রিমিনাল অভিযুক্ত। কথায় বলে মানুষ অভ্যাসের দাস, পুলিশও তো মানুষই। পুলিশের আক্রান্ত হওয়াটা অভ্যাস হয়ে গিয়েছে বোধ হয়। তৃণমূলের সাথে দুষ্কৃতির যোগ থাকবে এটা আর পশ্চিমবাংলায় আজকে খুব মানে অবাক করার মতো ব্যাপার হয় না আর কি, কারণ তৃণমূল দুষ্কৃতি তৃণমূল আলাদা করাটা কঠিন হচ্ছে। অত্যন্ত আপত্তিকর ঘটনা ঘটেছে চোপড়ার ঘটনা, পুলিশ প্রশাসন দেখছে বিচ্ছিন্ন ঘটনা। যে নেতা গ্রেপ্তার হচ্ছেন তিনি বলছেন আমি নয় বড় মাথারা সব জানে, তাহলে পুলিশ কি সেই বড় মাথাদেরকে ধরতে গেল? বড় মাথাদের কাছে নিজের মাথা যদি বিকিয়ে দেয় পুলিশ, তাহলে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটতে থাকবে। সিপিএম জমানাতে তো পুলিশ দুষ্কৃতীদের ধরতেই যেত না, অর্ধেক ক্ষেত্রে ধরতেই যেত না। আর যদি নিজের মাথা এবং শির দ্বারা সোজা করে তারা চলতে পারে, তাহলে এই ধরনের দুষ্কৃতি রাজ যেটা পশ্চিমবাংলায় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। সিপিএম জমানায় ডিসি পোর্ট ক্রিমিনাল ধরতে গেছিল, ডিসি পোর্টকে মেরে কুপিয়ে গায়ে আগুন দিয়ে আমাদের বডিগার্ড সহ খুন করে দেওয়া হয়েছিল। এটা ছিল সিপিএম এর জমানা। আমাদের পীড়া এবং আপত্তির জায়গাটা কোথায় জানেন? উর্দির কলার ধরা, উর্দির সম্মান নষ্ট করা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়া। তাই এত গুরুত্ব দিয়ে আমরা ঠোঁটকাটায় এটা দেখাচ্ছি। অপারেশন ক্লিন শুরু হয়ে গেল না, ভাববেন না তৃণমূলের মার্কামারা এই মাস্তানটির কথা বলছি।
মুজিবুর রহমানকে তার দলের বিধায়ক হামিদুল 7 তাড়াতাড়ি ক্লিনচিট দিয়ে দিয়েছেন। আমরা বলছি মুজিবুরে মজবুরি আছে কোনো তার? ভোট বড় বালাই, 26 আসছে সামনে। সুপ্রিমোর নির্দেশ পালনে এই মুজিবুরও কি আজ 26-এর ওয়ার্ম আপ খেলতে নেমেছিলেন? ভোটের ভূত ধরতে নেমেই কি বিপত্তি? পুলিশের নজরে পড়ে গিয়েছেন? মুজিবুরই ভালো বলতে পারবেন বিষয়টা। আমরা জানি না তিনি এই কাণ্ড করতে নেমেছিলেন কি নামেননি। আর একজন বলতে পারেন, চোপড়ার ওই বিধায়ক। আমরা বরং নজর দিই শাসকের ময়দানের দিকে। বৃহস্পতিবার 26-এর হুইসেল নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকেই বাজিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে একটা দিন শনিবার গোটা দল নেমে পড়েছে ওয়ার্ম আপ ম্যাচে। মন্ত্রী থেকে শান্ত্রী, নেতা থেকে কর্মী, সকলেই রাস্তায়। ফিরহাদ, উদয়ন, সুজিত, কাকলি ঘোষ দস্তিদার থেকে সাবিনা, কেউ ঘরে বসেছিলেন না। হাতে ভোটের লিস্টটি নিয়ে দুয়ারে শাসক দল। কাল কিংবা পরশু হয়তো আপনার বাড়িতেও এরা যাবেন। এলাকার বিধায়ক যেতে পারেন, না হলে কাউন্সিলর যেতে পারেন, সেটা না হলে অন্য কেউ যেতে পারেন। তারা খুঁজছেন ভোটের ভূত। সুপ্রিমোর নির্দেশ মতো খেলা নাম্বার 1, খেলা নাম্বার 2 দুটোই একসঙ্গে শুরু হয়ে গিয়েছে। মানে ভূত খোঁজার সঙ্গে শাসকের জনসংযোগ। শনিবার মুখ্যমন্ত্রীর পাড়া থেকেই শুরু হয়ে গেল। পাড়া বলছি কারণ ভবানীপুর কেন্দ্র। ঘোষণা মতোই 7 সকালে ভোটার তালিকা নিয়ে বেরিয়ে পড়েন ফিরহাদ হাকিম, ববি হাকিম। ভবানীপুর আজ চষে ফেলেন মেয়র পরিষদ অসীম বসু। এই এলাকায় থাকেন না, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে। একাধিক ভুয়ো ভোটারের খোঁজে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাতে রয়েছে ভোটার তালিকা এবং পেন। 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানে কোনো অস্তিত্ব নেই, বা আমি এই পাড়ায় জন্মেছি, বড় হয়েছি, দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। বুথ কর্মী হিসাবে ফিরহাদ হাকিম নেমেছেন 82 নম্বর ওয়ার্ডে, এবং সেই ছবি দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম তিনি নিজে নেমে খতিয়ে দেখছেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাড়ি, বিভিন্ন অংশ খতিয়ে দেখে সেই তালিকা দেখে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এপিক নাম্বার খতিয়ে দেখার চেষ্টা করছেন যে এপিক নাম্বার এখানে রয়েছে সেই এপিক নাম্বারের কোথাও একই নাম অন্যত্র রয়েছে কিনা। রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই, তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে দেব। অর্থাৎ ভুতুড়ে ভোটারের খোঁজ। কলকাতা পুরসভা অপর মেয়র পরিষদ সদস্য অসীম বসু আজ নিজের ওয়ার্ডে নেমেছেন। কাজ করতে গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ নেই তাদের নামগুলো আছে। কেন, কি উদ্দেশ্য? ভবানীপুরে যিনি 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভুয়ো ভোটার ধরবার চেষ্টা করছেন। যে কথা আমাদের নেত্রী বলেছেন স্বাভাবিক আমরা কাজেও দেখতে পাচ্ছি। মানুষ মারা গেছে, সেই নামগুলো রেখে দিয়েছে। এইভাবে আসা যাবে না বাংলায়। এত নরম মাটি নাকি বাংলার মাটি? বাংলার বাঘিনী আছে মমতা। এই ভবানীপুর কেন্দ্রে শাসকের মানে তৃণমূলের অন্য ছকের কথা শুক্রবার বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভূতের নামে নাকি গুজরাটি ভোটাররাই আসলে শাসকের টার্গেট। জবাবটা আজ মাঠে নেমে দিয়েছেন ববি হাকিম। এই ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। যদি বলে আমি তো স্কুটিনি করব, অরিজিনালিটির ওপর নির্ভর করব। মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। আমি কোন নন বেঙ্গলি ভোটার বাদ দেব? এখন উনি টার্গেট করছেন পশ্চিমবাংলা যে সনাতনী হিন্দু ভোট আছে, ইন্ডিয়ান হিন্দু যারা আছে, তাদের ভোটটা বাদ দেওয়া করছে। দেখুন, আমরা করতে দেব না, আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমরা তো বেশ পেলাম, নোটিশ পেলাম যারা নেই এখানে, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের কাজও করছেন তারাও কিন্তু এই জায়গাগুলো তাদেরও দেখার দরকার, তাহলে তারা আমাদের কাজ পড়ে না। কিন্তু সেই জায়গায় কোনো একটা উদ্দেশ্য নিয়ে ডেফিনেটলি এই নামগুলো রেখে দেওয়া হচ্ছে। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক, নন বেঙ্গলিরই তো আমাদেরই পার্ট। ওরা জানেই না যে এই নন বেঙ্গলি, মারওয়াড়ি এরা আমার ভোটার, এরা আমাকে ভোট দেয়।
বিজেপির চোখে শাসকের এই গোটা কর্মকাণ্ডই স্রেফ আইওয়াশ। শুভেন্দুর কথায় তার খানিক আঁচ পেলেন নিশ্চয়ই, কিন্তু ববি হাকিম, সুজিত বসুরা সুপ্রিমো ঠিক করে দেওয়া টার্গেট ধরেই এগোচ্ছেন। মাঠে নামার আগে আজ প্রস্তুতি সেরে ফেললেন সুজিত বসু। কি করে ভূত ধরতে হবে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের সেই টোটকা দিলেন সুজিত বসু। কে কে ছিলেন সেখানে? সেখানে ছিলেন বিধাননগরের মেয়র, ডেপুটি মেয়র। বাড়ি বাড়ি যেতে হবে এবং নতুন ভোটারদেরকেও আমাদের বোঝাতে হবে 7 দিনের মধ্যে তারা ভোটার লিস্টের কাজ, স্ক্রুটিনির কাজ শেষ করবে, তারা রিপোর্ট জমা দেবে আমাদের। যদি কোনো জায়গায় কোনো রকম ত্রুটি থাকে সেগুলোকে কারেকশন করে ভোট করতে। ঠিকানা এবং এপিক কার্ড ধরে ধরে ডেটাবেস তৈরি করছে তৃণমূল। ভুতুড়ে ভোটারের খোঁজে আজ নেমে পড়েন উদয়ন গুহ। বাড়ি বাড়ি পৌঁছে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ এই কর্মকাণ্ড শুধু দক্ষিণবঙ্গে হচ্ছে এমন নয়, দক্ষিণ থেকে উত্তর সর্বত্র নেমেছে তৃণমূল। ভোটের ভূতের নাগাল কি আদৌ পেলেন তারা? মন্ত্রী কি বললেন শুনুন তো। যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না। কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। উদয়নবাবু ঠিক উল্টো কথা বলছেন বিরোধীরা। জল তো এতদিন শাসকই মিশিয়ে এসেছে, আজ সেই জলে ভয় কেন? জানুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এ পর্যন্ত বাংলার 1 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন বলছে তাতেই কি সিঁদুরে মেঘ? ঠোঁট কাটা নয়, বিরোধীরা বলছেন কথা। বাংলাদেশি ভোটার নিয়ে বিজেপি তো কবে থেকেই সরব। যে নেতারা ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছেন, মনে রাখতে হবে যে ওই নেতারাই এর আগে নির্বাচন কমিশনে গিয়ে ভুতুরে ভোটার যাতে বাদ না দেওয়া হয় তার জন্য নানাভাবে চাপ তৈরি করেছে। ভুয়ো ভোটার যদি সব দিক থেকে বাদ যায়, তো তৃণমূল যদি ভুয়ো ভোটার ঠেকাতে নাবে, তো তাতে ওদের এত গা চিড়বিড় করে জ্বলছে কেন? জাস্ট একটা প্রশ্ন, আপনার সংখ্যালঘুরা যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত তো? লাভলি খাতুন কেস নয় তো? যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ ও দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো। অতীতে কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে মৃত মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছেন বিভিন্ন নির্বাচনে, কারণ তৃণমূল চেয়েছিল। এখন আবার নতুন স্ট্র্যাটেজি কিছু হয়েছে। আপনি নিশ্চিত তো যে পশ্চিমবঙ্গে যে এপিক কার্ড তৈরি করা হয়েছে বা পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্টটা তৈরি করা হয়েছে সেটা আসল? ওরা মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে পেরেছে, এখানে মমতা ব্যানার্জি ওদের বেলুন ফুটো করে দিয়েছে বলে এখন গায়ের জ্বালা হচ্ছে। কে যে কোন ভূত দেখছে, তবে অদ্ভুতরে কিছু কাণ্ড ঘটেছে। জয়ন্ত খাঁর কথাই ধরুন। চুঁচুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্ত খাঁ, তিনি তৃণমূল করেন। বুথ সভাপতি জয়ন্ত খাঁর স্ত্রী সুষমা খাঁ মারা গিয়েছেন। ভোটার তালিকা থেকে মৃত স্ত্রীর নাম বাদ দেওয়ার আবেদনও করেছিলেন, কিন্তু দেখেন ঠিক উল্টোটাই হয়েছে। ভোটার তালিকায় স্ত্রী আছেন, তিনি নেই। যিনি বেঁচে আছেন তার নামটা ভোটার তালিকায় নেই, যিনি গত হয়েছেন তার নাম ভোটার তালিকায়। ভাবুন একবার, শাসকের মাথা ব্যথার কারণ বুঝতে পারছেন? গাফিলতিটা কার? চুঁচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র বলছেন, অনলাইনে যারা কাজ করেছেন তারাই এই গন্ডগোলটা পাঠিয়েছেন, তারাই ভূত ঢুকিয়েছেন। মুখ্যমন্ত্রীর ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ শুনে ময়দানে নির্বাচন কমিশনও। অভিযোগ থাকলে দ্রুত বিএলও ইআরওর কাছে জানাতে বলছে কমিশন। অর্থাৎ কমিশন ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখছে। কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি কি, ঘুরিয়ে সেই প্রশ্নও তুলেছে কমিশন। ভোট ছেড়ে এবার বরং একটু চাকরি প্রার্থীদের দিকে তাকানো যাক। কলকাতার রাজপথে চাকরি প্রার্থীদের মেগা মিছিল হলো আজ। শিয়ালদায় জমায়েতের পর একযোগে পথে নেমেছিলেন প্রাইমারি, এসএসসি, পিএসসি এবং পুলিশে চাকরি প্রার্থীরা। অর্থাৎ যারা শিক্ষক হতে চান, যারা করণিক হতে চান এবং একই সঙ্গে যারা পুলিশ হতে চান, সবাই নেমেছিলেন। আন্দোলনরত চাকরি প্রার্থীদের দাবি,
ওবিসি মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে। এসএন ব্যানার্জি রোডে চলে অবস্থান, ক্ষোভ বিক্ষোভ চরমে, শুধুই চাকরি চাই। আন্দোলনের মূল কারণ আজ 1 বছর পরীক্ষার সমানে ফর্ম ফিল আপ করার পরে এখনো পর্যন্ত রাজ্য পরীক্ষা নেওয়ার নাম নাই। আজকে দিনের পর দিন আমরা ডেপুটেশন দিতে গিয়েছে আমাদের ছাত্ররা, দিনের পর দিন পিআরবি বলেছে যে ওবিসি কেস না মিটলে কিন্তু আমাদের কোনো পরীক্ষা নেবে না। কিন্তু ওবিসি কেস এটা মিথ্যা কেস, এটা রাজ্য সরকারের একটা বাহানা ছাড়া কিছু না। আমরা এখানে আমাদের পুলিশ বিভাগ এবং আমাদের প্রাইমারি টেট আমাদের সকলে মিলে আমরা এখানে যৌথ মঞ্চ করে আমরা এই আন্দোলন করছি। আর আমাদের মূল আন্দোলন যতক্ষণ আমাদের পরীক্ষার ডেট দেবে ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না, এইখান থেকে এই আন্দোলন চলবে এবং তার অবস্থান বিক্ষোভ সূচি হবে। ওবিসি কেস না মেটানো পর্যন্ত কি আমাদের পরীক্ষা হবে না? আর যারা ওবিসি নেই, আমি যেরকম জেনারেল, এসসি, এসটি আছে, তাদের এক্সামে হবে, সেটার কি হবে? তাহলে আমরা সবাই এই উদ্দেশ্যেই পথে নেমেছি যেন আমাদের রেজাল্টটা বেরোনো হয়। এমনকি কেপি যে এসআইটা হয়েছিল সেটা রেজাল্টটা পর্যন্ত এখনও বেরোয়নি। সেটা হয়েছিল 2024-এর শেষের দিকে, মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ পরীক্ষা হয়েছে, তারও কোনো রেজাল্ট বেরোনো হয়নি। আমরা আজকে পথে দাবিতে সবাই একটা কারণেই নেমেছি যে আমাদের রেজাল্টটা বের করানো হোক তাড়াতাড়ি, এবং যেই আগের রিক্রুটমেন্ট, যেটা আমরা ওবিসি কেস হওয়ার পর যে রিক্রুটমেন্টগুলো পেয়েছি সেগুলো বাদ দিন, আগেরগুলো যেন কমপ্লিট করানো হয়, সেই উদ্দেশ্যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই আমরা রাস্তায় নেমেছি। দেখুন, বুকে হাত রেখে বলছি TV9 বাংলার তরফ থেকে, আমরা কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে প্রতিদিন সরব হই এবং তাই হতে থাকবো।